ভাবুন তো, গভীর রাতে হঠাৎ যদি আপনার ফোনে এমন একটি খবর আসে যে আপনার অফিস থেকে গুরুত্বপূর্ণ মাল উধাও হয়ে গেছে, কোম্পানির অ্যাকাউন্টে অস্বাভাবিকভাবে টাকা ঢুকেছে, আর এই মুহূর্তে আপনাকেই অফিসে গিয়ে সবকিছু সামলাতে হবে, তাহলে আপনি কি করবেন? নিশ্চয়ই আর এক মুহূর্ত দেরি না করে সত্যিটা জানতে ছুটে যাবেন। কিন্তু যদি সেই ফোনটাই হয় আপনার জীবনের সবচেয়ে বড় বিপদের দরজা, যদি অফিসে যাওয়ার পথটা আসলে কোনো তদন্তের পথ না হয়ে মৃত্যুর দিকে নিয়ে যাওয়ার রাস্তা হয়, আর যদি সেই পুরো পরিকল্পনার পেছনে থাকে এমন একজন মানুষ যে বহুদিন ধরে আপনার পতনের অপেক্ষায় রয়েছে, ঠিক এমনই এক ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে চলেছে পরশুরাম। কারণ রাতের অন্ধকারে তাকে অফিসে ডেকে এনে চার দিক থেকে ঘিরে ফেলবে কর্ণ চ্যাটার্জির লোকজন, এমনকি পরশুরামের নিজের রিভলভারটাও থাকবে বাড়িতে। তাহলে কি এবার সত্যিই কর্ণের হাত থেকে আর রক্ষা নেই পরশুরামের, নাকি শেষ মুহূর্তে কেউ এসে বদলে দেবে পুরো পরিস্থিতি? জানতে হলে আজকের গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে নন্দিনীর বাসরঘর আনন্দ আর উৎসবে একেবারে জমজমাট হয়ে উঠেছে। সবাই মিলে নাচ গান, হাসি ঠাট্টা আর হৈহুল্লোড়ে ব্যস্ত। এমন পরিবেশ দেখে গৌরব পর্যন্ত অবাক হয়ে যায়। সে বলে তাদের বাড়িতে নাকি এভাবে নাচ গান করার চল নেই। কিন্তু আনন্দের সেই পরিবেশ আরও জমে ওঠে যখন আয়ুষী ও বিজিত একসঙ্গে নাচতে শুরু করে। তাদের নাচ দেখে সবাই আনন্দে হাততালি দিতে থাকে। কেউ কেউ আবার বলতে থাকে সত্যি আয়ুষী আর বিজিতের জুটিটা অসাধারণ, তাদের মতো সুন্দর জুটি নাকি আর হয় না। দুজনের নাচ শেষ হলে সবাই প্রশংসায় ভরিয়ে দেয়। এরপর সবাই নন্দিনীকে গান গাওয়ার জন্য অনুরোধ করতে শুরু করে। তটিনীও নন্দিনীকে জোর করতে থাকে। প্রথমে নন্দিনী রাজি হতে চায় না। ভাবুন তো, গভীর রাতে হঠাৎ যদি আপনার ফোনে এমন একটি খবর আসে যে আপনার অফিস থেকে গুরুত্বপূর্ণ মাল উধাও হয়ে গেছে, কোম্পানির অ্যাকাউন্টে অস্বাভাবিকভাবে টাকা ঢুকেছে, আর এই মুহূর্তে আপনাকেই অফিসে গিয়ে সবকিছু সামলাতে হবে, তাহলে আপনি কি করবেন? নিশ্চয়ই আর এক মুহূর্ত দেরি না করে সত্যিটা জানতে ছুটে যাবেন। কিন্তু যদি সেই ফোনটাই হয় আপনার জীবনের সবচেয়ে বড় বিপদের দরজা, যদি অফিসে যাওয়ার পথটা আসলে কোনো তদন্তের পথ না হয়ে মৃত্যুর দিকে নিয়ে যাওয়ার রাস্তা হয়, আর যদি সেই পুরো পরিকল্পনার পেছনে থাকে এমন একজন মানুষ যে বহুদিন ধরে আপনার পতনের অপেক্ষায় রয়েছে, ঠিক এমনই এক ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে চলেছে পরশুরাম। কারণ রাতের অন্ধকারে তাকে অফিসে ডেকে এনে চার দিক থেকে ঘিরে ফেলবে কর্ণ চ্যাটার্জির লোকজন, এমনকি পরশুরামের নিজের রিভলভারটাও থাকবে বাড়িতে। তাহলে কি এবার সত্যিই কর্ণের হাত থেকে আর রক্ষা নেই পরশুরামের, নাকি শেষ মুহূর্তে কেউ এসে বদলে দেবে পুরো পরিস্থিতি? জানতে হলে আজকের গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে নন্দিনীর বাসরঘর আনন্দ আর উৎসবে একেবারে জমজমাট হয়ে উঠেছে। সবাই মিলে নাচ গান, হাসি ঠাট্টা আর হৈহুল্লোড়ে ব্যস্ত। এমন পরিবেশ দেখে গৌরব পর্যন্ত অবাক হয়ে যায়। সে বলে তাদের বাড়িতে নাকি এভাবে নাচ গান করার চল নেই। কিন্তু আনন্দের সেই পরিবেশ আরও জমে ওঠে যখন আয়ুষী ও বিজিত একসঙ্গে নাচতে শুরু করে। তাদের নাচ দেখে সবাই আনন্দে হাততালি দিতে থাকে। কেউ কেউ আবার বলতে থাকে সত্যি আয়ুষী আর বিজিতের জুটিটা অসাধারণ, তাদের মতো সুন্দর জুটি নাকি আর হয় না। দুজনের নাচ শেষ হলে সবাই প্রশংসায় ভরিয়ে দেয়। এরপর সবাই নন্দিনীকে গান গাওয়ার জন্য অনুরোধ করতে শুরু করে। তটিনীও নন্দিনীকে জোর করতে থাকে। প্রথমে নন্দিনী রাজি হতে চায় না, কিন্তু সবার অনুরোধে যখন সে গান গাওয়ার জন্য প্রস্তুত হতে যাবে, ঠিক তখনই গৌরব বাধা দেয়। গৌরব স্পষ্ট জানিয়ে দেয় নন্দিনী গান গাইতে পারবে না, কারণ তাদের বাড়ির মেয়ে বউরা নাকি নাচ গান করে না। গৌরবের এই কথা শুনে মুহূর্তেই আনন্দের পরিবেশে অস্বস্তি তৈরি হয়। ভূমিকা প্রশ্ন করে এমন কথা কিভাবে বলা যায়, বাড়ির অন্যরা যখন গান করছে তখন নন্দিনী কেন পারবে না? কিন্তু গৌরব নিজের সিদ্ধান্তে অনড়। তার যুক্তি নন্দিনী এখন তাদের বাড়ির বউ, এবং তাদের বাড়িতে যে নিয়ম আছে সেটাই তাকে মানতে হবে। এমনকি সে জানিয়ে দেয় এটা শুধু পরিবারের সিদ্ধান্ত নয়, তার নিজের সিদ্ধান্ত। গৌরবের এমন আচরণে তটিনীও প্রতিবাদ করে। সে বলে নন্দিনী যেমন তাদের বাড়ির বউ, তেমনি সে তাদের পরিবারের মেয়েও, তাই নন্দিনীর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদেরও আছে। কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন ভূমিকা তটিনীকে থামিয়ে দেয়। সে বলে সংসার করবে নন্দিনী, তাই নন্দিনীর ব্যাপারে এতটা উত্তেজিত হওয়ার দরকার নেই। তটিনীর কাছে বিষয়টি কিছুতেই স্বাভাবিক লাগে না। সে নিজের চোখের সামনে নন্দিনীর এই পরিবর্তন মেনে নিতে পারে না।
অন্যদিকে নন্দিনীও চুপচাপ সবকিছু শুনতে থাকে। তার মনে প্রশ্ন জাগে, সে কি সত্যিই এই বিয়ে করে ঠিক করেছে? গৌরবের কথাবার্তা তার কাছে এতটাই পুরনো ধ্যান ধারণার মনে হয় যে নন্দিনীর নিজের ভবিষ্যৎ নিয়ে ভয় তৈরি হয়। শেষ পর্যন্ত নন্দিনী নিজেই তটিনীকে থামিয়ে দেয়। সে জানায় গৌরব যখন চাইছে না তখন সে গান গাইবে না। এই ছোট্ট কথার মধ্যেই যেন নন্দিনীর মনের অসহায়ত্ব স্পষ্ট হয়ে ওঠে। এরপর লাট্টু আর পিকুরও মন খারাপ হয়ে যায়। তারা সিদ্ধান্ত নেয় নন্দিনী গান না গাইলেও বলরাম আঙ্কেলকে দিয়ে গান গাওয়াবে। তারা বলরামের হাত ধরে তাকে স্টেজে নিয়ে আসে, আর বলরামকে দেখা মাত্রই নন্দিনীর মন যেন আরও অস্থির হয়ে ওঠে। সে বুঝতে পারে না কেন বলরামকে সামনে দেখলে তার এত কষ্ট হচ্ছে। অন্যদিকে পরশুরামও বন্ধুর কষ্টটা বুঝতে পারে। সে মনে মনে ভাবে বলরাম নন্দিনীকে ভালোবাসে, অথচ সেই কথা কখনো বলতে পারেনি। তাই বন্ধুর চোখের জল সে কিছুতেই সহ্য করতে পারে না। বলরাম গান শুরু করে, কিন্তু তার গানের প্রতিটি শব্দ যেন তার নিজের জীবনের কষ্টের কথা বলে। সে মনে মনে আক্ষেপ করতে থাকে, যাকে চেয়েছে তাকে কখনো পায়নি। যখনই জীবনে কোনো কিছু চেয়েছে তখনই যেন তা তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। নন্দিনীর দিকে তাকিয়ে গান গাইতে গাইতে তার চোখে মুখে জমে ওঠে না পাওয়ার যন্ত্রণা। নন্দিনীর চোখেও তখন কান্নার ছাপ স্পষ্ট। আর এই দৃশ্যটাই গৌরবের মনে আগুন ধরিয়ে দেয়। বলরামকে সে কোনোভাবেই সহ্য করতে পারে না। তার মনে হয় নন্দিনীর সামনে এসে বলরাম ইচ্ছা করেই যেন কোনো বার্তা দিতে চাইছে। গৌরব মনে মনে ঠিক করে ফেলে গান শেষ হলেই বলরামকে উচিত শিক্ষা দেবে। শেষ পর্যন্ত গান থামতেই গৌরব বলরামকে অপমান করতে শুরু করে। কিন্তু বলরামও এবার আর চুপ থাকে না। সে রীতিমতো হুমকির সুরে জানিয়ে দেয় গৌরব হয়তো ভুলে যাচ্ছে সে আসলে কে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে সবাই অবাক হয়ে বলরামের দিকে তাকিয়ে থাকে। তটিনী বারবার বলরামকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু বলরামের চোখে মুখে তখন প্রচণ্ড রাগ এবং কষ্ট। এরপর বলরাম এমন একটি কথা বলে বসে যে শুনে নন্দিনীও স্তব্ধ হয়ে যায়। সে ইঙ্গিত দেয় নন্দিনী কোথায় কি কথা বলতে হবে তা জানে, কারণ নন্দিনী তাকে ভালো করেই চেনে। আর নন্দিনী নাকি শুধু সবার মান সম্মান রক্ষা করার জন্যই এই বিয়ে করেছে। এই কথা শুনে নন্দিনীর ভেতরটা যেন আরও ভেঙে পড়ে। সে বুঝতে পারে না কিভাবে নিজের মনের কথা কাউকে বোঝাবে। চার দিক থেকে যেন তাকে ঘিরে ধরা হয়েছে। এদিকে পরিস্থিতির মধ্যেই হঠাৎ পরশুরামের ফোনে একটি ফোন আসে। ফোন ধরেই তার মুখের ভাব বদলে যায়। সে জানতে পারে অফিস থেকে মাল পাচার হয়েছে এবং কোম্পানির সঙ্গে সম্পর্কিত আর্থিক লেনদেন নিয়েও বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে। পরশুরাম বুঝতে পারে বিষয়টি সাধারণ কোনো ঘটনা নয়। তাকে অফিসে গিয়ে পুরো ব্যাপারটা তদন্ত করতেই হবে। কিন্তু আড়াল থেকে এই সমস্ত ঘটনা দেখছিল কর্ণ চ্যাটার্জি। তার মুখে তখন অদ্ভুত এক আত্মবিশ্বাস। কর্ণ জানে পরশুরাম এখন এমন একটি ফাঁদের দিকে এগিয়ে যাচ্ছে যেখান থেকে বেরিয়ে আসা তার পক্ষে সহজ হবে না। সে মনে মনে যেন আগেই বিজয়ের ঘোষণা দিয়ে দেয়। পরশুরাম জানেই না কত বড় বিপদ তাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। পরশুরাম তটিনীকে জানায় তাকে এখনই অফিসে যেতে হবে। তটিনী এত রাতে একা যেতে দিতে চায় না, কিন্তু পরশুরাম তাকে আশ্বস্ত করে বলে সে সবকিছু সামলে নেবে। তটিনী বাধ্য হয়ে বাড়িতে থেকে যায়, কিন্তু তার মনে অজানা আশঙ্কা থেকেই যায়। রাতের অন্ধকারে পরশুরাম অফিসে পৌঁছাতেই তার সন্দেহ আরও বেড়ে যায়। মেন গেট থেকে শুরু করে অফিসের ভেতর কোথাও কোনো সিকিউরিটি নেই, কোনো কর্মচারী নেই। পুরো অফিস যেন অস্বাভাবিক নীরব। এমনকি নিজের কেবিনে গিয়েও সে দেখতে পায় আলো জ্বলছে না। তখন তার মনে প্রশ্ন জাগে, সত্যিই কি অফিসে মাল পাচার হয়েছে, নাকি তাকে এখানে আনার জন্য পুরো ঘটনাটাই সাজানো হয়েছে? পরশুরাম তটিনীকে ফোন করে সব জানায়। তটিনী সঙ্গে সঙ্গে সেখানে যাওয়ার কথা বলে, কিন্তু পরশুরাম তাকে বাধা দেয়। সে জানায় তটিনী সেখানে যাওয়ার কোনো দরকার নেই, বাচ্চাদের নিয়ে বাড়িতে থাকতে হবে। কিন্তু তটিনীর মন কিছুতেই মানে না। সে জানায় পরশুরাম বাড়ি না ফেরা পর্যন্ত সে কখনো নিশ্চিন্তে ঘুমাতে পারে না। আজও সে কিভাবে ঘুমাবে? ফোন কেটে দেওয়ার পরেই তটিনীর চোখে পড়ে একটি ভয়ঙ্কর বিষয়। পরশুরাম তার রিভলভারটি বাড়িতেই ফেলে গেছে। তটিনীর বুক কেঁপে ওঠে। সে বুঝতে পারে যদি সত্যিই কোনো বিপদ হয়ে থাকে তাহলে পরশুরামের হাতে আত্মরক্ষার জন্য অস্ত্রও নেই। আর ঠিক তখনই অফিসে ঘটে যায় সেই ভয়ঙ্কর ঘটনা। চারদিক থেকে একের পর এক গুন্ডা এসে পরশুরামকে ঘিরে ফেলে। মুহূর্তের মধ্যে তাকে এমনভাবে চেপে ধরে যে নড়াচড়া করারও সুযোগ থাকে না। পরশুরাম বুঝতে পারে তার সন্দেহ সত্যি ছিল। তাকে পরিকল্পনা করেই এখানে ডেকে আনা হয়েছে।
গুন্ডারা তাকে জানিয়ে দেয় আজ তাকে এখান থেকে কেউ বাঁচাতে পারবে না। এরপর কর্ণ চ্যাটার্জিকে ফোন করে তারা জানায় পরশুরাম তাদের ফাঁদে পা দিয়েছে, চাইলে তারা এখানেই তাকে শেষ করে দিতে পারে। এমনকি কর্ণকে তারা বলে শুধু নির্দেশ দিলেই পরশুরামকে গুলি করে সবকিছু শেষ করে দেবে। কিন্তু কর্ণ আরও ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। সে বলে ফোনটা কেটে দিতে হবে না, লাইন খোলা রাখতে হবে, কারণ সে নিজেই পরশুরামের আর্তনাদ শুনতে চায়। এতদিনের রাগ, অপমান আর প্রতিশোধের আগুন যেন কর্ণের ভেতরে জ্বলছিল। তার মনে হচ্ছে আজ সেই প্রতিশোধ নেওয়ার সময় এসেছে। কর্ণের মুখে তখন আরও এক রহস্যময় কথা। পরশুরাম নাকি তাকে বলেছিল রথের চাকা ডুবে গেছে, কিন্তু কর্ণ এবার প্রমাণ করতে চায় রথের চাকা এখনও ডুবেনি, বরং তার রথ এখনও উঁচুতেই রয়েছে। এই কথার মধ্যেই কর্ণের প্রতিশোধের আসল ইঙ্গিত লুকিয়ে আছে। কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, পরশুরাম কি সত্যিই আজ কর্ণের হাতে শেষ হয়ে যাবে? তটিনী যখন জানতে পেরেছে যে তার স্বামী বিপদের মধ্যে এবং তার রিভলভারটিও বাড়িতে পড়ে আছে, তখন কি সময় মতো অফিসে পৌঁছাতে পারবে? আর পরশুরামকে ঘিরে ফেলা এই গুন্ডাদের হাত থেকে কে তাকে বাঁচাবে? নাকি কর্ণ চ্যাটার্জির সাজানো এই ফাঁদেই এবার সত্যিই সবকিছু শেষ হয়ে যাবে? উত্তর মিলবে